অক্ষ শক্তির সঙ্গে মিত্র শক্তি, মিত্র শক্তির সঙ্গে অক্ষ শক্তির যুদ্ধ হচ্ছে, কখনো অক্ষ শক্তির জয়, কখনো মিত্র শক্তির জয়, কিংবা অক্ষ শক্তির পরাজয়, কিংবা মিত্র শক্তির পরাজয়। তার মধ্যে বড় ধরনের যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে 1917 সালে রুশ বিপ্লব। আর এই রুশ বিপ্লবের কারণেই রুশরা আর এই যুদ্ধ করতে চাইল না, যার কারণে জার্মানির পরিস্থিতি ভালো হওয়ার কথা, কিন্তু জার্মানির পরিস্থিতি ভালো হলো না, কারণ এই রুশ বিপ্লবকে ফলো করলো জার্মান সৈন্যরা। তারা জার্মানির যে দ্বিতীয় উইলিয়াম ছিল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। দ্বিতীয় উইলিয়াম পালিয়ে চলে গেল, জার্মানির পতন হলো, অর্থাৎ জার্মান বিপ্লব সংগঠিত হলো। আমরা জার্মান বিপ্লব পরে শুনবো, আগে দেখছি রুশ বিপ্লব। এই রুশ বিপ্লব কোনো একক বিপ্লব নয়, এটি হচ্ছে দুইটি বিপ্লবের সমন্বিত রূপ। বলশেবিক বিপ্লব, এর অপর নাম ফেব্রুয়ারি বিপ্লব, আর অক্টোবর বিপ্লব, এই দুইটি বিপ্লবের সমন্বিত রূপ হচ্ছে রুশ বিপ্লব। প্রিয় শিক্ষার্থী, রুশ সাম্রাজ্য যেটি হচ্ছে রোমানব সভ্যতা, 300 বছরের সভ্যতা মাত্র 10 দিনের বিপ্লবের মাধ্যমেই সংগঠিত হয়। 300 বছরের সভ্যতা ভেঙে যায় মাত্র 10 দিনের বিপ্লবের ফলে। আমরা দেখতে পাই যে এই যে দ্বিতীয় নিকোলাস, যার বাবা ছিল নিকোলাস অত্যন্ত অত্যাচারী রাজা ছিল। রুশ জনগণ তার প্রতি ক্ষিপ্ত ছিল। 1893 সালে এই জার নিকোলাসের পতন হয়, সে মারা যায়। মারা গেলে তার সন্তান দ্বিতীয় নিকোলাস ক্ষমতায় আসে। দ্বিতীয় নিকোলাসের কাছে জনগণের হয়তো আশা ভরসার একটা জায়গা ছিল, কিন্তু দ্বিতীয় নিকোলাস বাপকে বেটা সেপাইকে ঘোড়া। দ্বিতীয় নিকোলাস যখন তার বাপের মতো করেই আচরণ শুরু করলো জনগণের সঙ্গে, তখন জনগণ রাস্তায় নামলো, আন্দোলন করলো। জনগণের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু 1905 সালে জনগণের এই আন্দোলনের মুখে দ্বিতীয় নিকোলাস ডোমা গঠন করতে বাধ্য হয়। ডোমা যেটি হচ্ছে নিম্নকক্ষ, এটি গঠন হলেও এটি দ্বারা জনগণের ভাগ্য নির্ধারিত হলো না, কারণ এটির যথাযথ ব্যবহার হলো না। অন্যদিকে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে দ্বিতীয় নিকোলাসের স্ত্রী সম্রাজ্ঞী আলেকজান্দ্রিয়া, তার ইচ্ছা থাকলেও যে আলেকজান্দ্রিয়া ভেবেছিল অক্ষশক্তি অর্থাৎ জার্মানির সাথে যুদ্ধ করবে, কিন্তু এই দ্বিতীয় নিকোলাস যিনি প্রভাবিত ছিলেন তার একজন সেক্রেটারি দ্বারা। এই সেক্রেটারির নাম রাসপুতিন। এই রাসপুতিনের দ্বারা তিনি প্রভাবিত ছিলেন। রাসপুতিন বললেন, আমরা মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করব। রাসপুতিন ছিলেন একজন বিতর্কিত সেক্রেটারি। তারপরেও এই দ্বিতীয় নিকোলাস রাসপুতিনের উপরে ক্ষমতা অর্পণ করে বা দায়িত্ব দিয়ে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন। রাসপুতিন ক্ষমতা পেয়ে তার অপছন্দের ব্যক্তিগুলোকে ছাঁটাই করা শুরু করলো। 1916 সাল রাশিয়ার অভিজাত শ্রেণী এই রাসপুতিনকে হত্যা করে, অর্থাৎ রাসপুতিনকে হত্যা করার মধ্য দিয়ে জনগণের মধ্যে আন্দোলনের জোয়ার শুরু হলো, যার রূপ নিবে নারী দিবসের দিন। 1917 সালের 8ই মার্চ বিশ্ব নারী দিবসের দিন নারীরা তাদের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে আসবে। এই সুযোগ গ্রহণ করবে বলশেবিকরা। বলশেবিক হচ্ছে তারা যারা সোশ্যালিস্ট অর্থাৎ সাম্য গঠন করতে চায়, যারা কার্ল মার্কস দ্বারা প্রভাবিত ছিলেন, আর এদের নেতা ছিলেন ভিআই লেনিন। এই বলশেবিক বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লব বা 10 দিনের বিপ্লবের সময় লেনিন ছিলেন নির্বাসিত জীবনে। নারীরা তাদের অধিকার দাবিতে রাজপথে নেমে আসলে তাদের সাথে যোগদান করে এই বলশেবিকরা। আন্দোলন বেগবান হলে দ্বিতীয় নিকোলাস এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য সামরিক বাহিনীর সহযোগিতা কামনা করে। সামরিক বাহিনীও এই আন্দোলনকামীদের সাথে একাত্মতা পোষণ করলে দ্বিতীয় নিকোলাস কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তখন দ্বিতীয় নিকোলাস তার মন্ত্রিসভার বৈঠক ডাক দেয়। মন্ত্রিসভা সিদ্ধান্ত দেয়, আপনি পদত্যাগ করলেই এই আন্দোলন থামতে পারে। দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করে। দ্বিতীয় নিকোলাসের পদত্যাগের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এই দ্বিতীয় নিকোলাসের পতনকে ধরা হয়
বলশেবিক বিপ্লব, এবং এটি ঘটেছিল ফেব্রুয়ারি মাসে, তাই একে বলা হয় ফেব্রুয়ারি বিপ্লব। মাত্র 10 দিনের আন্দোলনের কারণে এই দ্বিতীয় নিকোলাসের পতন হয়, জারতন্ত্রের পতন হয়। এই কারণে বলা হয় একে 10 দিনের বিপ্লব। মাত্র 10 দিনের বিপ্লবে 300 বছরের রোমানব সভ্যতা ভেঙে তছনছ হয়ে যায়। দ্বিতীয় নিকোলাসের এই পতন, যেটি স্লোগান ছিল জার নিপাত জাক, এই নিকোলাসদেরকে বলা হতো জার। বলশেবিক বিপ্লব সংগঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার কারেসনস্কি, এই কারেসনস্কিকে দায়িত্ব দেওয়া হলো। তাতেও কি রাশিয়ার জনগণের ভাগ্যের পরিবর্তন হলো? এ সময় রাজধানী পেট্রোগ্রাডে ফিরে আসলো নির্বাসিত জীবন থেকে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ফিরে এসে বলল, আমি এই সিস্টেম মানি না। আন্দোলন গড়ে তুলল, বলল সকল সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া হোক। স্লোগান দিল রুটি, শান্তি, জমি। এই স্লোগানে মুখরিত হলো আবার রাজপথ। লেনিনের নেতৃত্বে 1917 সালের অক্টোবর মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হলো এবং সংগঠিত হলো অক্টোবর বিপ্লব। এই কারণে অক্টোবর বিপ্লবের নায়ক বলা হয় ভিআই লেনিনকে। এই বিপ্লবের কারণে এই যে রুশ সাম্রাজ্যের পতন হলো এবং সমাজতন্ত্র গঠিত হবে 1922 সালে। সালে গঠিত হয় ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। সোভিয়েত ইউনিয়ন গঠিত হলো এবং এই ভিআই লেনিন প্রথম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করল। তাহলে প্রিয় শিক্ষার্থী, কেমন প্রশ্ন হতে পারে এখান থেকে, যেগুলি আমাদের দেখা দরকার? প্রথম প্রশ্ন, রুশ বিপ্লব হয় কত সালে? আপনি সোজা উত্তর দিবেন 1917 সালে। তারপরের প্রশ্ন, বলশেবিক বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব বা 10 দিনের বিপ্লব সংগঠিত হয় কত সালে? আপনি উত্তর দিবেন 1917 সালে। তারপরের প্রশ্ন, অক্টোবর বিপ্লব সংগঠিত হয় কত সালে? আপনি উত্তর দিবেন 1917 সালে। প্রশ্ন হবে, অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? আপনি দিবেন রাশিয়ায়, বর্তমান রাশিয়ায়। প্রশ্ন হবে, বলশেবিক বিপ্লব সংগঠিত হয় কোন জায়গায় বা কোন দেশে? আপনি উত্তর দিবেন রুশ বা রাশিয়ায়। প্রশ্ন হবে, বলশেবিক বিপ্লব কোন দেশে সংগঠিত হয়? আপনি উত্তর দিবেন রাশিয়ায়। বলশেবিক বিপ্লবের ফলে কিসের পতন হয়? রুশ সাম্রাজ্যের পতন হয়। কার পতন হয়? দ্বিতীয় নিকোলাসের পতন হয়। এই বিপ্লবের স্লোগান কি ছিল? জার নিপাত জাক। অক্টোবর বিপ্লব এর নায়ক কে? এই প্রশ্নটি 38তম বিসিএসে আসছে, ভিআই লেনিন। অক্টোবর বিপ্লব কোন দেশে হয়? রাশিয়ায় হয়। এটি সরকারি হাই স্কুলের পরীক্ষায় আসছে। এই বিপ্লবের স্লোগান রুটি, শান্তি, জমি। এই বিপ্লবের কারণে রুশ সাম্রাজ্যের পতন হয় এবং সমাজতন্ত্রের উত্থান হয়। 1922 সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠিত হয়, যার নাম ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। এবং এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন ভিআই লেনিন। এই ধরনের প্রশ্নগুলোই রুশ বিপ্লব থেকে হতে পারে। অতএব রুশ বিপ্লব থেকে যদি এই ধরনের প্রশ্ন আসে, আমি আশাবাদী আপনারা পারবেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে যে 4টি সাম্রাজ্যের পতন হয়, তার মধ্যে একটি সাম্রাজ্য হচ্ছে রুশ সাম্রাজ্য, যে বলশেবিক বিপ্লব এবং অক্টোবর বিপ্লবের মাধ্যমে এই রুশ সাম্রাজ্যের পতন হয় এবং এই রুশ সাম্রাজ্যের প্রভাব পড়ে জার্মানিতে, যার কারণে 1918 সালে জার্মানিতে বিপ্লব হয় দ্বিতীয় উইলিয়ামের বিরুদ্ধে। দ্বিতীয় উইলিয়ামকে উৎখাতের জন্য সৈন্যরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখন হয় জার্মান বিপ্লব। তৃতীয়ত, অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের পতন হয় এই যুদ্ধে। চতুর্থত, 1922 সালে এই অটোভন সাম্রাজ্যের পতন হয়। তাহলে আমরা যদি সাল লিখি, রুশ সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য 1917 সালে এই সাম্রাজ্যের পতন হয়। জার্মান সাম্রাজ্যের পতন হয় 1918 সালে। অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্যের পতন হয় 1918 সালে। অটোভন সাম্রাজ্যের পতন হয় 1922 সালে। কেউ কেউ জার্মান সাম্রাজ্য এবং
এই অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যকে একই সঙ্গে 1918 সালে পতন দেখিয়েছে। দুইটিই সঠিক। প্রিলিমিনারিতে এমন প্রশ্ন কিন্তু হবে না যে কয়টি সাম্রাজ্যের পতন হয়। অতএব এটি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আমরা মনে রাখব এই সাম্রাজ্যগুলোর পতন হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণে।